আজ দ্বিতীয় পর্বের সমাস ক্লাসে আমরা পড়ব সমাসের প্রকারভেদ এবং সমাস নির্ণয়ের সংক্ষিপ্ত কিছু ট্রিক্স। প্রথম পর্বের ক্লাসে আমরা জেনেছি সমাস কি। মনে আছে কি বলেছিলাম? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদের এক পদীকরণের প্রক্রিয়াকে সমাস বলা হয়। এখন আমরা জানব সমাস কত প্রকার এবং কি কি। ব্যাকরণ অনুসারে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। তো এই যে 6টা প্রকারের সমাস রয়েছে তার প্রত্যেকটার নাম আমাদের মনে রাখতে হবে এবং সংজ্ঞা জানতে হবে। সমাসের নামগুলো হয়তো আমরা জেনে নিলাম বা মুখস্থ করে শিখে নিলাম: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এই যে 6 প্রকারের সমাসের নাম আমরা জানলাম এবং শিখলাম, তার প্রত্যেকটা প্রকার সমাসের নামের পাশাপাশি সংজ্ঞা জানতে হবে এবং বুঝতে হবে। সেজন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হবে, আর এদিকে পরীক্ষা প্রায় হাতের কাছে। সুতরাং আমরা এখন একটা শর্টকাট ট্রিক্স দেখব, যার প্রায় 20% ক্ষেত্রে আমরা সমাস আত্মস্থ করে নিতে পারব। সেটা কিভাবে? আমাদের গত দিনের ক্লাসটা মনে আছে নিশ্চয়? আমরা পড়েছিলাম পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদের এক পদীকরণ প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ একটা বেশ বাক্যের মধ্যে থাকা পরস্পর অর্থ সম্পর্কযুক্ত যে দুইটা পদকে যুক্ত করে একটা সমাসবদ্ধ পদ পাই, সেই দুইটা পদকে কি বলে? সমসমান পদ বলে। এই সমসমান পদগুলোর মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হলো পূর্বপদ এবং পরবর্তীতে যেটা থাকে সেটা হলো পরপদ। ধরে নাও আমরা একটা বাক্য সমাস করলাম। বাক্যটি সমাস করার পর যে একটা সমাসবদ্ধ পদ পেলাম, এই যে সমাসবদ্ধ পদটি পেলাম, আমরা দেখব এই সমাসবদ্ধ পদের দ্বারা কি বোঝানো হয়েছে এবং খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করব বেশ বাক্য মধ্যে থাকা সমসমান পদ দুইটার কোন পদের অর্থের প্রাধান্য পেয়েছে, পূর্বপদের না পরপদের। কয়েকটা উদাহরণ দেখে নিলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। যেমন 1 নম্বর উদাহরণে একটা বেশ বাক্য নেওয়া যাক: চাঁদ এবং তারা। বেশ বাক্যটি সমাস করলে আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ যেটা পাই সেটা হয় চাঁদ তারা। এখন আমরা দেখব যে সমস্ত পদ চাঁদ তারা যেটা পেলাম, সেই চাঁদ তারা পদটির অর্থ কি। যদি বেশ বাক্যের মধ্যে তাকাই, সেদিকে দেখব যে চাঁদ এবং তারা এই দুইটি পদ মিলে চাঁদ তারা হচ্ছে। তো চাঁদ তো আকাশের চাঁদ, সে নিজের কথাই বোঝাচ্ছে। তারা ঠিক একই রকম, সে তার নিজের কথাই বোঝাচ্ছে।
তাহলে এখন দেখা যায় যে দুইটা পদেরই অর্থের প্রাধান্য সমানভাবে পেয়েছে সমাসবদ্ধ পদটার মধ্যে চাঁদ এবং তারা, চাঁদ তারা। তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে। দুই নম্বর আরেকটা বেশ বাক্য দেখি, যেমন দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ। এই যে সমস্ত পদটি উপদ্বীপ, এই উপদ্বীপ বলতে আমরা কি বুঝতে পারলাম? দ্বীপের মতো একটা কিছু। তাহলে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পেল? দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ। কিসের মতো? দ্বীপের মতো। তাহলে অর্থ, কোন অর্থটা প্রাধান্য পেল? দ্বীপের অর্থটা প্রাধান্য পেল। আবার আরেকটা উদাহরণ দেখি, যেমন বিনা পানিতে যার, বিনা পানি। এখানে যে সমস্ত পদ বিনা পানি, তার অর্থ কি? তার বিনা পানির শব্দের অর্থ মা সরস্বতী। তো বেশ বাক্যটিতে আমরা দেখি পূর্বপদ রয়েছে বিনা, যার অর্থ একটা বাদ্যযন্ত্র, তার জন্য। পানি, পানি পদটার অর্থ হলো হাত। তো এই পূর্বপদের অর্থ হলো একটা বাদ্যযন্ত্র এবং পরপদের অর্থ হলো পানি। পরপদ পানির অর্থ হলো হাত। এখানে পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে কোনোটারই অর্থ সমস্ত পদ বিনা পানির সাথে মিলছে না, তৃতীয় কোনো একটা অর্থ বোঝাচ্ছে। তাহলে এখানে দেখা যায় পূর্বপদের অর্থের প্রাধান্য পায়নি এবং পরপদেরও অর্থের প্রাধান্য পায়নি, তৃতীয় কোনো একটা অর্থ প্রকাশ করছে। শেষে 4 নম্বর আরেকটা উদাহরণ দেখিনি, যেমন সিংহ চিহ্নিত আসন। সিংহাসন। এখন সিংহাসনের অর্থ কি? বিশেষ একটা বসার জায়গা। তাহলে সিংহ হলো পূর্বপদ এবং আসন হলো পরপদ। সিংহাসন যে সমস্ত পদটার অর্থ আমরা পেয়েছি বিশেষ একটা বসার জায়গা, এখানে পরপদ আসন যে পদটা রয়েছে, এই পদটা কি নির্দেশ করছে? বসার জায়গার কথা নির্দেশ করছে। তাহলে কার প্রাধান্য পেল? পরপদের অর্থের প্রাধান্য পেল কোথায়? সিংহাসন সমস্ত পদটার মধ্যে। এখন যদি আমরা একত্রিতভাবে উদাহরণগুলো লক্ষ্য করি, 1 নম্বর উদাহরণ, চাঁদ এবং তারা সমাস করে সমস্ত পদ পেয়েছি চাঁদ তারা। তো এখানে দেখা যায় চাঁদ এবং তারা উভয় পদেরই অর্থের প্রাধান্য পেয়েছে। 2 নম্বর উদাহরণে আমরা দেখি দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ। তো দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ যে আমরা সমস্ত পদটি পেয়েছি, উপদ্বীপের মধ্যে দেখা যায় দ্বীপ যে পূর্বপদটা রয়েছে সেই পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে বিনা পানিতে যার। বিনা এবং পানি পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থের প্রাধান্য পায়নি, পেয়েছে তৃতীয় কোনো একটা অর্থের প্রকাশ পেয়েছে বিনা পানি সমস্ত পদটার মধ্যে। সুতরাং এখানে উভয় পদেরই অর্থের
লোপ পেয়েছে। 4 নম্বর উদাহরণে আমরা দেখেছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। তো সরকার যে পদ্ধতি যেটা বলেছিলাম, আমরা অর্থ অনুসারে, অর্থের নির্দেশনা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। তো সেই সেই অনুসারে এই পদ্ধতিটা মুখস্থ করে নেওয়াই ভালো হবে, তাতে করে অন্তত 30% সমাস নির্ণয়ের সমস্যার সমাধান আমরা করতে পারবো। সেটা কিভাবে, কোন ট্রিক্সটা, একটা মুখস্থ করে নাও। উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, পূর্বপদের অর্থের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, তৃতীয় কোনো পদ বা অন্য অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কর্মধারয় তৎপুরুষ এবং দ্বিগু সমাসের ক্ষেত্রে। এই যে 4 নম্বর যে উদাহরণটা, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। তো এটা হতে পারে কর্মধারয় সমাস, হতে পারে তৎপুরুষ সমাস, কিংবা দ্বিগু সমাস হতে পারে। সেজন্য সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে সমাস ভালো করে বুঝতে হবে। তো পরীক্ষার সামনে সেই কারণে এই 3টা সমাসের ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না, তবে বাদ বাকি যে 3টা সমাস, দ্বন্দ্ব সমাস, সেক্ষেত্রে আমরা জানলাম উভয় পদের অর্থের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, পূর্বপদের অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, উভয় পদের মধ্যে কোনোটারই অর্থের প্রাধান্য পায় না, সেই অর্থ লোপ পেয়ে গিয়ে তৃতীয় কোনো অর্থের প্রাধান্য পায়। তো সমাসের বিস্তারিত আলোচনা হবে পরবর্তী যে পর্বগুলো হবে সেই পর্বগুলোর মাধ্যমে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, শুভকামনা রইল।